আসি মা। মায়ের নামে উজানবে, মায়ের নামে উজানবে, চালিয়ে যাব মন তরি ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, মায়ের কি ভয় করি ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, মায়ের কি ভয় করি। এই যে স্বপ্নময়, তোমাকে একটা কথা আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আমার ড্যাডের অপমান তুমি মুখ বুজে চুপ করে সহ্য করলে, আমি কিন্তু তা কিছুতেই করবো না। নো নেভার। আমিও বলে যাচ্ছি, আমি কিন্তু বেয়ার অপমান কিছুতেই সহ্য করব না। মা শুনে রাখো, এ সংসারে থাকতে হলে তোমাকে আয় রোজগার করতেই হবে, তাছাড়া বেয়ার দেওয়া সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। পান খাই না, এই সংসারের কর্তব্য থেকে আমি কিছুতেই বিচ্যুত আমি হইনি মা। তাহলে কেন কেন ঘরের বউ হয়ে আমি বাইরে চাকরি করতে যাব বাবা? প্রয়োজনে যেতে হবে। স্বপ্নময়, হ্যাঁ আমি স্বপ্নময় বলছি। বর্তমান দুর্মূল্যের বাজারে এভাবে সংসার খরচ চালানো আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া অজ্ঞান হতে যখন আজও পাওয়া গেল না, তখন সব উটকো ঝামেলা পুষতে আমি রাজি নই, এবং এটাই আমার ফাইনাল ডিসিশন। কথাটা মনে রেখো বাবা, কথাটা মনে রেখো। ওকা বাবা, আমি তোকে বাড়ির বাইরে যেতে দেবো না মা, তোকে আমি চাকরি করতে যেতে দেবো না। শুনে রাখো গিন্নি, আমি বেঁচে থাকতে আমার ছোট বৌমাকে আমি বাড়ির বাইরে যেতে দেব না, দেব না, দেব না। তোর জন্য যদি ওদের হাঁড়িতে টান পড়ে, তাহলে তাহলে এই বুড়ো ছেলের খাবারটা আমরা মা ছেলেতে ভাগ করে খাবো। তবু তোর মতো ঘরের লক্ষ্মীকে বিসর্জন যে দিতেই হবে বাবা, বিসর্জন দিতেই হবে। না হ্যাঁ বাবা, বড় লোকের মেয়ে বাপের বাড়ি থেকে অনেক ধন সম্পদ নিয়ে এখানে এসেছে, আর আমি যে গরিবের মেয়ে, আমাকে দিয়ে দুঃখের ডালি নিয়ে যে আমি ভাগ্যে জন্মেছি। তাই বড় ভাসুর মা সবাই যখন চায় আমি বাইরে চাকরি করে আমি বাড়ির জন্য টাকা রোজগার করি, তাহলে আমি অন্তত গরিব বাপের আমি তো কিছুটা অন্তত আয় রোজগার করে আমি দিতে পারবো বাবা। না মা না, তা আমি কিছুতেই হতে দেব না। আমি এই সূর্যকান্ত রায় চৌধুরী বেঁচে থাকতে এ বংশের সোনার প্রতিমাকে বাড়ির বাইরে চাকরি করতে যেতে দেবে না। হ্যাঁ, এই সংসারে ওষুধদের বাঁচানোর জন্যে, ওষুধদের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য তোকে সাজতে হবে দুর্গা দুর্গতি নাশিনী মা। দুর্গা দুর্গতি নাশিনী? হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ আমি সাজবো, আমি দুর্গা দুর্গতি নাশিনী হয়ে থাকবো। কারণ সবাই যখন চায় আমি বাইরে থেকে রোজগার করে এনে সংসার চালাই, তাহলে আমার এই জীবনটাকে রক্ষা করবার জন্য আমি আপনার কথা মতো দুর্গা দুর্গতি নাশিনী হয়ে থাকবো বাবা। দুর্গা দুর্গতি নাশিনী। সঙ্গে আজ নির্জনে দেখা করব, তাই জন্যই তাকে আজ আমি এখানে ডেকেছি। হ্যাঁ, সে আজ বলেছে আমাকে নাকি সে তার বউ হিসেবে তার স্বীকৃতি দিয়ে আমাকে নিয়ে যাবে তার বাড়িতে। এই নির্জনে এলেই তাকে
আমি সেই কথাই বলবো, কবে সেই শুভ দিনটা আসবে। কে আপনি? কে? কেন আমার চিনতে পারোনি? আমি তো মোবাইল। মোবাইল? এটা আবার কারোর নাম হয় নাকি? কেন হয় না? কেন হয় না? ফোনের নাম যদি মোবাইল হতে পারে তাহলে আমার নাম মোবাইল হবে না কেন? আপনি কি মোবাইল ফোন নাকি? এই চুমকি, ভালো আছো তো? কি আপনি আমার নামও জানেন? এই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত আইবুড়ো মেয়েদের, এমনকি তাদের মায়েদের পর্যন্ত এই মোবাইল চেনে। ও তাই নাকি? বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি এখানে কেন এলেন বলুন তো? আর আমাকে ধাক্কাই বা মারলেন কেন এইভাবে? কি করবো বলো, আমি তো চোখে ঠিক মতো দেখতে পাই না। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি, তার মানে আপনি দৃষ্টিহীন, তাই তো? হ্যাঁ, বলেই ফেললাম, এখন কি করি? জিনিসটা দেখতে শুনতেও খারাপ নয়। এই যে কি হলো, কি ভাবছেন বলুন তো? এই ভাবছি আমার এই হাতটা ধরে না ওই মেন রাস্তায় করে যদি একটু কেউ দিয়ে আসতো। ও ঠিক আছে ঠিক আছে, ও আপনাকে ভাবতে হবে না, আমি আপনাকে মেন রাস্তা হাত ধরে পার করে দেব। চলুন চলুন। কি হলো? হাত তো নয়, যেন কচি শোষা। কি হচ্ছে কি এসব? চলুন চলুন। কি অনুভূতি, মনে হচ্ছে হাত দিয়ে হাতটা ধরে না। কি মনে হচ্ছে? একটু মনের কথা বলছি আর কি। কি অসভ্যতামি করছেন? চলুন, আপনাকে রাস্তাটা পার করে দেব। নিশ্চয়ই যাবো। তার উপরে তুমি যখন আমার হাত ধরে নিয়ে যাবে তখন কি আর না গিয়ে পারি? সত্যি কথা বলতে কি জানো, কি তোমার ছেড়ে যেতে না একদম মন চাইছে না। বাজে লোক, অসভ্যতামি করছেন কেন বলুন তো? কেন, কি হয়েছে? মাঝ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এইসব বলছো কেন? এইসব বলছো কেন? হ্যাঁ, তা নয় তো কি বলবো? আপনাকে তো দেখে মনে হচ্ছে একটা অদ্ভুত মানুষ, দৃষ্টিহীন তো মনে হচ্ছে না? এমন কথা বলতে আছে চম্পা? চলো না, এই যে চলো চলো না। আরে বাবা, কোথায় যাব সেটা তো বলবেন। আরে তোমাকে না এই সুন্দর শাড়িতে ভালো মানিয়েছে। আমি যে সুন্দর শাড়ি পরেছি সেটা আপনি দেখলেন কি করে বলুন তো? এও তো ফের ভুল করে বলে ফেললাম। এই কি বলি এখন, কি বলি জানো, কি বলি এই জানো তো, এই মানে কি, অল্প বয়সীর মেয়েদের আমি স্পর্শ করলে না অল্প অল্প দেখতে পাই। ঠিক আছে, আপনার এই অসভ্যতামি আমি ঘুচিয়ে দিচ্ছি। তোমার বলতে কেস ফাইল এসে গেছে তো, এই মোবাইল। কি ব্যাপার, এসব হচ্ছে নাকি? আরে প্রবীর, জানো না এই লোকটা আসল যন্ত্র এসে গেছে, এবার বুঝি আমার হবে। মানে খুব অসভ্যতামি করছে তখন থেকে আমাকে দেখে রাস্তায়। মোবাইল না এতক্ষণ কানা হয়েছিল, এখন কানেও কালা হয়ে গেল। তার মানে কি বললে? হ্যাঁ, কানে কানে না না না, আমি কানেও মোটে শুনতে পাই না। তাই না, তাই তো না, এই মোবাইলটা ঠিক এমন করে উল্টো করে ধরে না এমনি করে ভিক্ষা চাই আমি। একটি পয়সা দাও না বাবু, একটি পয়সা দাও না বাবু, এরকম করে ভিক্ষা চাই জানো। কথা একদম বিশ্বাস করবেন না, ও মোটেই একটা ভিখারি নয়। হ্যাঁ, একটা অসভ্য ইতর শয়তান। কি বললে? জান জান জান, আমি তো তোমাকে একেবারে জান দিয়েই ভালোবাসি। আর এইটা ঠিক যখন সোজা করে ধরবো না তখন সেই মোবাইলের উত্তরে বলবে আই লাভ ইউ মোবাইল। আর আমি তখন এই উত্তরে কি বলবো জানো? কি বলবো জানো? মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে তোমার বুকে টেনে নাও না। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে তোমার বুকে টেনে নাও না। অদ্ভুত ভিখারি। আগেকার দিনে ভিখারিরা কীর্তন গান করে ভিক্ষা চাইতেন, আর এখনকার ভিখারিরা ও ভিখারি না ছাই, একটা বদমাইশ লোক, পাক্কা ইতর।
কি বলছো চম্পা? ঠিকই বলছি, সবকিছুর জন্য দায়ী তুমি। কেন, আমি কি করলাম? হ্যাঁ তুমি। তোমাকে আমি কখন আসতে বলেছিলাম বলো তো? তুমি যদি দেরি না করতে এরকম লোকটা। যাও, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। চম্পা, চম্পা আমি বুঝি বলেই তো আমি সবকিছু ছেড়ে তোমার কাছে ছুটে চলে এসেছি। যা বলবি তাড়াতাড়ি বলো, আমার ট্রেনের সময় হয়ে গেল। কেন? ট্রেনে করে তুমি কোথায় যাবে? আরে চাকরিতে জয়েন করতে। চাকরি? কোথায়, কখন, কবে? পুলিশের চাকরিতে জয়েন করতে। পুলিশের চাকরি? হ্যাঁ। কিন্তু সেই পুলিশের চাকরি তুমি যে করতে যাবে, তুমি আবার ফিরে আসবে তো? নিশ্চয়ই আসবো চম্পা। আর চম্পা তুমি এত টেনশন করবে না, আমি তোমাকে পড়াশোনা শিখিয়েছি, মনের উপরে জোর রাখো। আর তারপর আমি যখন এই গায়ের থানায় পুলিশ অফিসার হিসেবে জয়েন করব, তখন তো তুমি আমাকে সব সময় কাছে পাবে। সত্যি আমি সবসময় সেই দিনটার কথা ভাবি যে কোন দিন আমি তোমাকে আমার কাছে পাবো। কিন্তু জানো তো, আমার মনে সবসময় একটা ভয় কাজ করে। ভয়? হ্যাঁ, তুমি প্রহ্লাদ গোস্বামীর একমাত্র ছেলে, আর যে ছেলে হয়ে কিনা একটা বেদিনীকে তুমি ভালোবাসছো, আর এটা যদি কেউ মেনে না নেয়। না চম্পা, স্বপ্ন তোমার সত্যিই হবে। আমি তোমাকে এই অফিসার হয়ে আসার পর যখন তোমাকে কাছে টেনে নেব, তখন কোনো এক শুভ দিনে, কোনো এক শুভ মুহূর্তে, কোনো এক শুভক্ষণে আমি তোমাকে দেখতে চাই। কি? লালু বেনারসি, লালু বেনারসি মাথাতে পাটাশি, লালু বেনারসি মাথাতে পাটাশ, বধূর সাজে সাজবে তুমি, হাতে শাখায়া সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাখায়ার সিঁথিতে সিঁদুর পরে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে, চিরদিন তুমি বাজবে। সত্যি সেই শুভ দিন যদি একদিন সত্যি আমার জীবনে ফিরে আসে, সেই দিন আমি মা মনসাকে পুজো দিয়ে বলবো, মোরা ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, বাটপাড়ের কি ভয় করি, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা। আমার ল্যাংটা মায়ের ইচ্ছে প্রাত ভ্রমণ করতে এসেছিলাম, বিশ্বস্ত সূত্রে খবর নিয়ে জানলাম তুই এখানেই আছিস, তাই তো তোর কাছে আমি একটা কৈফিয়ত চাইতে এসেছি। দারোগা বাবু! এই দারোগা বাবু তো ঠিক কথা বলেছে, চিৎকার করছিস কেন? আপনি তাহলে প্রহ্লাদ গোস্বামী, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই, তুই আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতে চলেছিস। আর শুধু তাই নয়, আমার ব্যবসার নামে তুই বদনাম করছিস, তুই লোককে জানিয়ে দিয়েছিস আমার ওই নারী নিকেতনের নাম করে আমি নাকি নারী ব্যবসা করি। আপনি তো তাই করেন। যদি তাই না হতো, যেই মেয়েরা আপনার ওই নারী নিকেতন থেকে চাকরিতে যাচ্ছে, তারা আর চাকরির নাম করে ফিরে আসছে না কেন? সেটা একটু পরেই বুঝতে পারবি, যখন এই খোলা বুকটাতে তোকে স্থান দেব, তখনই তুই জানতে পারবি কেন তোকে আমি নিয়ে যাচ্ছি। ওই নারী নিকেতনের নাম করে ওখানে তোকে টেনে তুলবো, তারপরে ভক্তি রসের অমিয় ধারায় তোকে স্নান করানোর কারণে গাঁজা আপিং শুদ্ধ অমৃত রস তোকে পান করবো। তারপর যখন তুই নেশায় ডলে বলবি, আমার নরম তুলতুলে বিছানায় তোকে শুইয়ে দেবো, তারপর তোর ওই সুন্দর মিষ্টি দেহটাকে নিয়ে আমি যখন একটু খেলু খেলু করবো, মায়ের ইচ্ছায় তখনও বুঝিয়ে দেবো যে আমি শালা প্রহ্লাদ গোস্বামী, আমি শালা পাশওয়ান দারোগা। আমার এলাকায় যে বা যারা এই সৎ সজ্জন সমাজসেবী ব্যক্তির বিরুদ্ধে ফোঁস তুলবে, আমি তাদের কাউকে ক্ষমা করবো না। আমরাও আপনাদের করতে পারবো দারোগা বাবু। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই এরকম ভাবে বেঁধে পড়ার গরিব মানুষদের নিয়ে প্রহসন করার মানেটাকে। প্রহসন? হ্যাঁ প্রহসন নয়,
গায়ের মানুষের সাথে বেঁধেরাও সরকারি রিলিফ পাবে, এই খবরটা পেয়ে গরিব বেঁধে দল রিলিফ আনতে গেছে। অথচ এই গোস্বামী বাবু রেশন মালিকের সহিত সমস্ত মাল আত্মসাৎ করেছে। সামান্য কিছু স্থাল গম পুলিশের পাহারাতে গায়ের মাঝে মানুষের মুখ ছিঁড়ে ছিঁড়ে বিলি করা হচ্ছে। বেঁধের দল প্রতিবাদ করার অপরাধে পুলিশ রাতে নির্যাতিতা ও লাঞ্ছিতা হচ্ছে। বাবা, শুধু বেঁধে পড়ার মানুষদের উপর অত্যাচার হতে দেখেছিস, তাই তো? একটু পরেই তুই দেখতে পাবি তোর নিজের চোখের সামনে তোর মেয়েকে কি করে লাঞ্ছনা গঞ্জনা হবে। না বাবা না, তুমি চুপচাপ কিছুতেই সহ্য করতে পারো না, কারণ তুমি ভারত মায়ের সন্তান। বাবা, ভারত মায়ের সন্তান, ওদিকে কোথায় যাচ্ছিস? মাফ করবেন না। তুমি দেখে যাও, তুমি কাদের জন্য ফাঁসি দড়িতে ঝুলেছিলে, কাদের জন্য বিনয় বাদল দিনেশ তোমরা রক্ত দিয়ে কিনেছিলে ভারত মায়ের স্বাধীনতা। এই শাসকদের হাত থেকে রক্ষা করে যাদের হাতে তোমরা শাসন ক্ষমতা দিয়েছো, তারা কি করছে, কিভাবে নারী সংগ্রাম মোচন করছে দেখে যাও। আমি বিবেকানন্দ, তুমি এসো। তুমি না বলেছিলে ভারত মায়ের সব খুশিরা তোমার মুচি মেদর সব ভাই ভাই, তাহলে কেন আজকে এই নির্মম অত্যাচার হচ্ছে? কেন এক পিতা নির্বাচন? চুপচাপ থাক, আর আমি একটু মধু খেয়ে আসি। ঈশ্বর বলে দাও এখন আমি কি করব? লাই জীবনের ভয় আর আমি চুপ করে বসে থাকবো না। যেমন করে হোক ও সম্পদ আমি তুমি এখানে? চম্পা কোথায়? চম্পা, মানিক চাচা থাকতে আমি নিরুপায় আক্তার, আমি নিরুপায়। ওই প্রহ্লাদ গোস্বামী আর মিস্টার পাসওয়ার্ড মিলে ও এত দূর থেকে বেহেনের আত্মহাত শুনে ছুটতে ছুটতে এসে ওই শয়তানদের হাত থেকে তোকে আমি বাঁচাতে পারলাম না। আমাকে তুমি বাঁচাতে পারোনি, ওই শয়তানগুলো আমার বাবার সামনে আমার কাঁদিস নে বেহেন, কাঁদিস নে, চোখের জল মুছে শক্ত হয়ে দাঁড়া। যারা তোর বেইজ্জত করেছে তাদের শাস্তি দিতে তামাম গায়ের মানুষদের আমি খেপিয়ে তুলবো। ওই শয়তানদের বিরুদ্ধে গিয়ে জনতার আদালতে, এই জনতার আদালতে দাঁড়ানো লাগে। বাচ্চা, আমার আক্তার ভাইয়ের কোনো ক্ষতি তোমরা করো না। মানিক সর্দার, তুই নিজের চোখে দেখেছিস এই বিধর্মী আক্তার তোর চম্পাকে মঠের মাঝে একা পেয়ে তার শ্লীলতাহানি করেছে? বল। বাবা না, তুমি কিছুতেই স্বীকারোক্তি দেবে না। এইভাবে আমাদের আক্তার ভাই জীবন নষ্ট হয়ে যেতে পারে না। আমি আর পারছি না। যদি না বলিস তাহলে শুধু তোর নয়, তোর চম্পা সহ গোটা বংশটাকে আমি শেষ করে দেব। বল মানিক সর্দার। আমি তাই বলবো। আমার মেয়েকে ওই আত্মারি নষ্ট করেছে। এমন ভুল তোমরা করো না। ওরা তো আমাকে বরবাদ করবেই, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে জেগে না উঠলে
এই শয়তানদের কালো রাজত্বের অবসান কিছুতেই হবে না। ইন্সপেক্টর বলুন স্যার। জানোয়ারটাকে নিয়ে যাও। চল 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 চল। যাচ্ছে, তবে জেনে রেখো পাষণ্ড দারোগা, নিজেদের অপরাধ আজ আমার কাঁধে চাপিয়ে আজ আমাকে দোষী সাজালো, এদিন তোমাদের একদিন থাকবে না শয়তান। ভারত মায়ের চোখের জল মোছাতে যেমন একদিন হিন্দু মুসলমান জেগে উঠেছিল, বিদ্রোহী কবি কাজী নজরুল লিখেছিল, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তেমনি এবার ওই হিন্দু বেদিনী মেয়েদের পাপের কলঙ্ক ধৌত করব তোমাদের তাজা রক্তে, তোমাদের লাল খুলে নেব আমার এই বেহেনের বিচ্ছতে চরম বদলা, চরম বদলা। বদলা নেব, চরম বদলা। আমার এই ঘৃণিত জীবনের জন্য যে দায়ী তার বুকে আঘাত এনে আমি সারা চরম বদলা নেব, বদলা। কিন্তু কে সে তার পাপের ফসল হয়ে এই পৃথিবীতে জন্ম নিয়েছে, এই সারা বেজন্মা প্রতীক, যার জন্য সমাজ সংসার সবাই চিৎকার করে বলছে না, আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। তাই তো শালা সেই জ্বালার উপশম করতে আমি সারা মদ খাই, মদ খেয়ে মাতাল হয়ে আমি সারা যখন ঘুমিয়ে পড়ি তখন শালা মনে পড়ে আমার মায়ের কথা, আমার মায়ের মুখখানা তখন আমার চোখের সামনে ভেসে ওঠে, আর তখনই বলতে ইচ্ছা করে আমার, মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার নয়ন ভরা সজল দুটি সে কি কভু হারায়, সে যে জড়িয়ে আছে ছড়িয়ে আছে সন্ধ্যা রাতের তারা, সেই যে আমার মা, বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। সেই যে আমার মা, সেই যে আমার আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। না না না, এভাবে কিছুতেই চলতে পারে না।
এই যে প্রতীক, কি ভেবেছো শালা? তোমার জন্য ব্যবসা বন্ধ করতে হবে। হোক শালা বন্ধ হয়ে যাক। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদকে বিকিয়ে যারা শালা টাকা রোজগার করে, আমি শালা তাদের ঘৃণা করি। ঘৃণা ঘৃণা? খুব যে শালা লম্বা চওড়া বাদ বলছো মাইরি। এই যে সতীপুত্র, এতই যদি ঘেন্না, তাহলে নিজের মাকে ঘেন্না হয়। যখন ভাবি আমার মা একদিন এই নরক সব মেয়েদের মতো দেহ ব্যবসা করত, তখন লজ্জায় ঘৃণায় আমার মাথাটা সারা নত হয়ে আসে। আর যখনই ভাবি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সী, তখনই সারা শ্রদ্ধায় আমার মাথাটা উঁচু হয়ে যায়। আরে ছোড় সব কথা, সোজা কথা শুনে রাখ প্রতীক, এইসব জুলুম মাঝে আমি কিছুটাই সহ্য করবো না। কি করবি সোনা, কি করবি? বগড়া বন্ধ করে দিবি? তাহলে শোন, প্রতীকের একটা কথা শোন। ওই সব মেয়েদের মতো যারা যখন কান্নায় আকাশ বাতাস ভরিয়ে তোলে, আমি তখন সারা বুকের ভেতর দলকটা জেগে ওঠে। বলছি তোকে আমি শালা কিছুতেই ছাড়বো না। প্রতীকের শেষ কথাটা শুনে রাখ শালা শ্যামলাল। ওই পুতুলের মতো মেয়ে বউকে ইচ্ছার বিরুদ্ধে কেউ যদি দেহ ব্যবসা করায়, আমি শালা তাদের কাউকে ছাড়বো না। প্রদীপ হয়ে মায়ের শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই যে আমার মা, সেই যে আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নিক তো এত বড় কথা? ঠিক আছে, আমিও শালা দালাল শ্যামলাল, এর জবাব যদি শালা আমি না দিতে পেরেছি, আরটা তোমাকে হবেই শ্যামলাল। ব্যোমকেশ বাবু, আপনি এবারে বলুন, আপনার জন্য আমায় কি কি করতে হবে? নতুন মুরগা জবাই করতে হবে। সে আর নতুন কি কথা, এই শ্যামলাল থাকতে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না। আরে সেই জন্যই তো দূর থেকে তোমাকে দেখতে পেয়ে সোজা তোমার কাছে চলে এলাম। আর আমিও এলাম ভালোবাসা কিনতে। ভালোবাসা চাই, প্রাণ ভরা ভালোবাসা। সেই ভালোবাসা যেখানে যার কাছে পাবো তাকেই আমি। তুমি দালাল, এবার আর দালাল শ্যামলাল। শ্যামলাল? আগে হ্যাঁ, এই শ্যামলাল থাকতে আপনি কিচ্ছু ভাববেন না হুজুর। আপনারা আসুন, আপনাদেরকে এমন একটা ডবকা মালের কাছে নিয়ে যাব যে সারা রাত আপনাদের মধুরসে ডুবিয়ে রাখবে। আর সে হবে সেফ আপনার, সেফ আপনার। আমার, শুধু আমার। আজ আমার ভালোবাসাকে সারা রাত ধরে এই বুকে জড়িয়ে রাখবো। স্বপ্নময় যদি তোমার স্ত্রী স্ত্রী স্বপ্নময়, এই স্বপ্নময় রায়চৌধুরীর স্ত্রী আছে, কিন্তু ভালোবাসা নেই, ভালোবাসা নেই। তাই তো না পরে বেদনায় মাতাল হয়ে তোমার কাছে ভালোবাসা কিনতে ছুটে এসেছি। ভালোবাসা, আমি তো তোমাকে বলেছি বন্ধু, তোমাকে আমি এমন জায়গায় নিয়ে যাব যাকে বলে মঠে প্রমোদ কানন। আছে প্রমোদ কাননের উর্বশীরা তোমার সব ব্যথা, সব কষ্ট ভুলিয়ে দেবে। এসো এসো বন্ধু, তুমি এসো। দেখি যা
নারীর অসম্মান মানে তো জাতির অপমান। কিন্তু আমি তোর অপমান করতে দিইনি। এই জাতীয় পতাকাটা বুকে রাখিরে দৌড়ে এই গলি দিয়ে ছুটছিলাম, হঠাৎ শুনতে পেলাম নারী কণ্ঠে আর্তনাদ। সঙ্গে সঙ্গে পাগলা ইতিহাস লাঠি মেরে দরজাটাকে ভেঙে ফেললো। দরজা ভেঙে দিয়ে যাবি কোথায় রে পাগলা? বল বল, আমার মৌর্যের খোয়াবকে এভাবে নষ্ট করলি কেন? বল। তুই সর্বনাশ আমাদের করেছিস। সর্বনাশ? সর্বনাশ আমি তো বলছি না, তোমরা একটা অসহায় মেয়ের সর্বনাশ করতে উদ্যত হয়েছিলে। পাগলা, আমি তো আপন মনে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মেয়েটার বুক ফাটা কান্না শুনে মনে হলো অসহায় ভারত জননী কাঁদছে। চোখের সামনে ভেসে উঠল ভারত জননীর ছবি। পরমূর্তি মনে হলো তোর কুকুর আমার দেশের কোন এক নারীকে ছিঁড়ে কাঁপলে কাঁপলে খাচ্ছে। ভারত মাতার আহ্বান, তার চোখের জল আমাকে পাগল করে তুললো। তাই তো আমি আর টিক রাখতে পারলাম না, লাঠি মেরে বন্য দরজাটাকে ভেঙে ফেললাম। এবার তোর মাথাটা আমরা ভাঙবো। আজ 15ই আগস্ট, স্বাধীনতার এই পূর্ণ দিবসে এদেশের শিক্ষিত সমাজ ভুলে গেছে অনেক রক্ত দিয়ে কেনা স্বাধীনতার কথা গো। আর তাই তো দেখলাম এই জাতীয় পতাকাটা রাস্তায় মুখ থুবড়ে পড়ে আছে, আর দেশের গণ্যমান্য ব্যক্তিরা মদের নেশায় বিভোর হয়ে অপসংস্কৃতির বীজ ছড়াচ্ছে। এটাকে উড়িয়ে নিয়ে আস্তে আস্তে এখানে এসে দেখলাম, ছি, লজ্জা করে না অসহায় মেয়েকে বিভক্ত করতে? লজ্জা তোমাদের নেই? তোমরা হলে ভারতের লজ্জা। কি বলছিস? আমরা ভারতের লজ্জা। লজ্জা 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 থাকলে এই জাতীয় সম্পদটাকে অবহেলায় রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে পারতে না। লজ্জা থাকলে অসহায় একটা মেয়েকে কামনার আগুনে পুড়িয়ে ছাই করে ফেলতে না। লজ্জা থাকলে মদন নিজেকে ভুলে হাইলার মতো ডাইলারের নগ্ন ছবিকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠতে না। এই পাগলা, এখান থেকে যা। যাচ্ছি, তবে তোমরা মনে রেখো, ওরা মায়ের জাতি, ওদের চোখের জল কোনদিন ব্যক্ত হবে না। ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা, মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা, মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা। অভাবীনার দশারিণীরা, অভাবীনার দশারিণীরা নীরবে সহিছে ব্যথা, নীরবে সহিছে ব্যথা। মায়ের ছবি ওদের বুকে আছে যে স্বপ্ন কথা।
নীরবে সহিছে মায়ের আছে যে অভাগী নারী পশারিয়া অভাগী নারী পশারিয়া নীরবে সহিছে ব্যথা নীরবে সহিছে ব্যথা মায়ের আছে যে আজ 15 আগস্ট আজ 15 আগস্ট আমাদের ভারত জননী পরাধীনতার হাত থেকে রক্ষা পেয়েছিল। আর স্বাধীনতার 76 বছর পরে আসুন আসুন আমরা অঙ্গীকার করি অসহায় নারীর মান সম্ভ্রম রক্ষা করবার। আমরা সবাই মিলিত কণ্ঠে বলি বন্দে वंदे मातरम 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 স্বার্থের কসাইখানায় বাঁচার জন্য স্বামীর প্রতীক্ষায় একজন আকুল আগ্রহে অপেক্ষা করছে আর ডুগরে ডুগরে কাঁদছে। ঠিক তখনই আমার উগ্র আধুনিকা বড় বৌমা উচ্চস্বরে স্টিরিও মেশিন চালিয়ে দুঃসম্পর্কীয় দাদা নামক বয়ফ্রেন্ডের বক্ষ লগ্না হয়ে রায়চৌধুরী বাড়ির মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। যাকে বলে নাচি গেল ঘোড়া করি আর আমি দুধে মিশে গেল। তুমি? আমি মোবাইল 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 এখানে কি চাই? প্রেমিকা প্রেমিকা প্রেমিকা? হ্যাঁ গো সুন্দরী, প্রেমিকার সন্ধানেই তো ঘুরছে মোবাইল। এই ঢুকেছে ঢুকেছে ঢুকেছে। হ্যালো, হ্যাঁ ও কে? হ্যাঁ আমি রায়চৌধুরী বাড়ি প্রমোদ কক্ষ থেকে মোবাইল বলছি। কে? ও ফললিং সুন্দরী, ফললিং সুন্দরী।
একেবারে বলছি মেশিনটা ঢোকাই একেবারে ফললেই ছাতার মতো যখন ঝাড় হাতে যায় পাবড়ি মেলা ফুলের মতন একেবারে ফুটে ওঠে। আবার প্রয়োজনে সুইচটা চেপে দিলে কোলা বইয়ের মতন বাড়ির কোণে ঘন্টা দিয়ে চুপ করে থাকে। আবার আমার সেই ফল্লিং সুন্দরী কি বলছে জানো? কি? দাদা হয়ে কাদা মেখে এমন করো না, পরের বউকে নিয়ে দাদা ঘর ভেঙো না। পাড়া তো দাদাকে ভাই ফোঁটা দিয়ে কত মেয়ে তাদের যে করছে ঘন ঘন ঢুকতে। হ্যালো, কে? ও চন্দ্রকলা, চন্দ্রকলা, চন্দ্রকলা। সে কি? নো ডিস্টার্ব মি, নো ডিস্টার্ব মি, এখনো শেষ হয়নি কথা বলা। হ্যাঁ, কে? চন্দ্রকলা? না 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 না, নামটা তোমার যাই হোক না কেন, তুমি মোবাইলের জীবনে একেবারে বিশ্ব সুন্দরী। তাই তো বলছি না, তুমি হবে ডাইনা সুস্মিতার মতন আমার কাছে একেবারে জ্যান্ত ফুল পড়ি। কি বললে? হ্যাঁ, অ্যাপসেট করো না, অফার দেখা করো না একবার। কি বললে? করবে দেখা নির্জনে। আবার শুনবো, টাওয়ারের ডিস্টার্ব, টাওয়ারের ডিস্টার্ব, জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, করবে দেখা নির্জনে একা। ও বাবা, সে বাবা, লাইনে গোল্ডেন চার্জ মিলেছে আমার। শুরু হবে এবার মোবাইলের প্রেমের কারবার। তাকে কাছে পেয়ে তুই আমার সামনে আমার কুইলিকে আচ্ছা আচ্ছা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবেন ম্যাডাম, স্বামী ছেড়ে পর পুরুষকে নিয়ে ব্যভিচারের মতো যারা সংসার ভাঙে না, তাদের মতো মেয়েদের ফল্লিং ছাতার মতো ব্যবহার করা যায়, বাট ঘর মাদা যায় না ম্যাডাম, ঘর মাদা যায় না। শাখা সিঁদুর পরে বধূ সাজো যে ঘরে, আর ফুলের মধু শুকিয়ে গেলে ভবর যাবে যে উঠে, ভবর যাবে। আমার ইচ্ছে করছিল না ওকে। ওসব কথা বাদ দাও, স্বপ্নময় এখন ঘরে নেই তো। চলো বেডরুমে গিয়ে একটু যৌবনের খেলা খেলি। চলো ডার্লিং, চলো ভেতরে চলো। পাপার ব্যভিচারের অতল গহরে রায় চৌধুরী বাড়ির গৌরবান্বিত আভিজাত্য ধীরে ধীরে অস্তমিত হচ্ছে দেখে আমি আর চুপ করে থাকতে পারলাম না। তাই চিৎকার করে বলে উঠলাম, বৌমা! আপনি? ছি ছি ছি, আমি ভাবতে পারছি না যে তুমি এত নীচ। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাইছি তা না বোঝার মতন ছেলে মানুষ তুমি নাও। তোমাকে শেষবারের মতন সাবধান করে দিচ্ছি, এখনো সংযত হও। হ্যাঁ, আমি মানে কি বলছেন আপনি? না হলে এই মিথ্যে দাদা নামক জানোয়ারটার মুখোশ খুলে আমি বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। কি বললেন? ইয়েস, আমি সূর্যকান্ত রায় চৌধুরী। না, আমি আমি এই অন্যায় আমি সহ্য করব না। আমি আমি বের করে দেব ঘাড় ধরে কে। মিস্টার রায় চৌধুরী, সাবধান করে দিচ্ছি, এই মুহূর্তে তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে না যাও তাহলে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে যাচ্ছি যাচ্ছি মিস্টার রায় চৌধুরী। তবে একটা কথা মনে রাখবে, এই ব্যোমকেশকে কেউ কোনোদিন অপমান করে রেহাই পায়নি, আর আপনিও পাবেন না। কথাটা মাথায় রেখো। বৌমা, 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 ওই লোফারটাকে বাড়ি থেকে বের করে দাও। ও যদি এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে না যায় তাহলে তাহলে আমি ওকে ঘরে ধাক্কা দিয়ে। আর বলবো কোন লজ্জায় মা, নিজের চোখে যা দেখলাম। চোখটা তো বন্ধ করে থাকলেই পারবে। একটা কথা ভালো করে কানে ঢুকিয়ে নিন। এখন থেকে যা দেখবেন আর যা শুনবেন তা অন্ধ বধির হয়ে থাকবেন। আর তা যদি না থাকেন
বেশি বাড়াবাড়ি করেন তাহলে দুবেলা কেলার ব্যবস্থাটা আমি বন্ধ করে দেব। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে বৌমা? পুত্রবধূর মুখে এই কথা শুনবো বলেই কি একদিন স্বপ্নের কথা রাজি হয়ে তোমাদের বিয়েতে আমি সম্মতি দিয়েছিলাম? তোমাকে রায় চৌধুরী বাড়ির বড় বউ করে এনেছিলাম। তোমার উশৃঙ্খলতা ব্যভিচারের পথে বাধা হয়েছে বলে তুমি আমাকে শ্বশুর হলো পিতৃতুল্য গুরুজন, আর তাকে কিনা তুমি এইভাবে ছোট একদম আমাকে উপদেশ দিতে আসবি না। তুই ভুলে যাস না তুই বাড়ির পরগাছা। ওই পুরোটার পেছনে সময় নষ্ট না করে চটপট ভেতরে গিয়ে আমার ঘরগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে পরিষ্কার করে দিবি, নইলে স্বামীর বাপ বলে ওই পুরোটাকে দুবেলা পিন্ডি গিলতে দিলেও তোর পিন্ডি গেলাটা কিন্তু আমি বন্ধ করে দেব দেব দেব। চাই না, চাই না তোমাদের দয়ার ভাত খেতে আমি চাই না। তবু বাবাকে সেবা যত্ন না করে আমি এখান থেকে কিছুতেই যাব না। বাবা বাবা ও মা, পাল খাই না দত্তা খাই। তাই তো বলি যে আমার এমন দেবতার মতো স্বামী অপদেবতা হলো কি করে। এইবার বুঝতে পেরেছি হারামজাদি ডাইনিতে রূপের মোহে আমার এমন দেবতার মতো স্বামীকে বশ করেছে। কে কাকে বস করলো বেয়ান? আসলে বেয়াই বসাই এই হারামজাদি তার রূপের মোহে আমার দেবতার মতো স্বামীকে বশ করেছে। রসনা সংযত করে কথা বলুন বেয়ান। ঘরের কেচ্চা বাইরের লোকের কানে গেলে শেষ পর্যন্ত আমার মুখ দেখানোই যে দায় হয়ে যাবে। বসাই কি বলছেন আপনি? আমি আপনি চরিত্রহীন। এরপরে সত্যকে কোনোদিন চাপা দেওয়া যায় না বাবা। আসল ব্যাপারটা কুয়েলি অনেকদিন আগেই আমাকে বলেছি। ছি ছি ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত যা সত্যি আমি তাই বলছি। আমি থাকতে আমার সংসারে এসব চলবে না। নির্দোষ সন্তানের যুবতী বউকে ঘরে রেখে কৃষ্ণলীলা চলছে। শেষ পর্যন্ত আমার স্বামী কিনা ছেলের বউয়ের প্রণয় সত্য। চন্দ্র সূর্য লজ্জায় মুখ ঢাকবে, পৃথিবীর মুখ থেকে লুপ্ত হয়ে যাবে পিতা মেয়ের সম্পর্ক। মা, তোমার তোর আমার মধুর সম্পর্কে এই সমস্ত স্বার্থপর বেঈমানরা ভাঙন ধরাতে পারবে না। বাবা এতদিন তোমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি, কিন্তু এখন আমি আর চুপ করে থাকবো না। তোমার মতো বাঘিনী শাশুড়ির কালো হাত ভেঙে পুড়িয়ে বুঝিয়ে দেব। তোমাদের স্বার্থের কলঙ্ক আমাদের মা ছেলের সম্পর্কের পবিত্রতাকে ছিন্ন করে বিচ্ছেদ ঘটাতে পারবে না। কারণ ছোট বৌমা শুধু আমার রত্নের বউ নয়, এই হতভাগা বাবার হতভাগিনী মেয়ে। মিথ্যে কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আরো আমি এখানে থাকতে চাই না বাবা। না, আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। কিন্তু তুমি এত তাড়াতাড়ি মুক্তি নিলে আমার বা চলবে কি করে, আর আমার নারী নিকেতনের কি হবে মা? কিন্তু একটা কথা আপনি মনে রাখবেন, মিথ্যে কলঙ্কের অপবাদ মাথায় নিয়ে আমি হাসতে হাসতে মরবো, তবু আপনার এই নারী নিকেতনে
আমি দেহ ব্যবসার অন্ধকারে আমার এই জীবনটাকে আমি কিছুতেই আহুতি দিতে পারবো না। আমি তোকে বসতে দেব না রে শয়তানি। নিজে হাতে গলা টিপে আমি তোকে খুন করবো। তার আগে আমি তোকে জ্যান্ত পুঁতে ফেলবো স্বপ্নময় রায় চৌধুরী। বেজন্মা প্রতীকের একটাই ধর্ম, বিপদাপন্নকে জাম দিয়ে রক্ষা করা। বলো তোমায় কি হয়েছে? এরা 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 আমাকে ইচ্ছার বিরুদ্ধে। কি বলছো তুমি? যা সত্যি আমি তাই বলছি। আর আমি কিছু বলতে পারবো না, আর আমি কিছুই বলতে পারবো না। আমি আমি স্বপ্নময় রায় চৌধুরী, প্রহ্লাদ গোস্বামী, তোমাদের আমি কাউকে ছাড়বো না। অবাঞ্ছিত প্রতীকের ঘুমন্ত দানবটা বুকের মধ্যে জেগে উঠেছে, তা মনে করিয়ে দিচ্ছে তার মায়ের কথা। আই মায়ের কথা পরে বলবি, আগে বল এখানে কেন আসছিস? এসেছিলাম একটা জানোয়ারের খোঁজে, কিন্তু এসে দেখলাম দুটো জানোয়ার এখানে উপস্থিত আছে। সারা রজনীর ঘরে রাত কাটিয়ে তাকে টাকা দিচ্ছি কেন? হ্যাঁ টাকা টাকা। যাকে ধরেছি তার মুখ থেকে আমি আসল কথাটা বার করে নিচ্ছি। এসব হচ্ছেটা কি? এখানে কি গুন্ডামি করার জায়গা নাকি? ওকে ছেড়ে দাও, না হলে কিন্তু আমি এক্ষুনি আমি পুলিশে খবর দেব। পুলিশের ভয় দেখিয়ে সারা প্রতীককে দমিয়ে রাখা যাবে না। বল, কাল রজনীর ঘরে রাত কাটিয়ে তাকে টাকা দিচ্ছি কেন? আমি কাল রজনী ঘরে গিয়েছিলাম, আমি তো টাকা দিইনি। তাই কাল তার ডবল আমি এই সোনার চেনের আধা বগড়া সারা রজনীর আর আধা বগড়া আদায় করনে বলা এই প্রতীকের। আপনি থাকতে আপনার সামনে মানে সোনার চাঁদ ছেলেটাকে মারধর করে হাতটা নিয়ে নিল, তা দেখেও আপনি কি হলো ড্যাড? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ওই গুন্ডাটাকে দেখে কি তুমি ভয় পাচ্ছ? না 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 মাতৃভক্ত প্রহ্লাদ কখনো ওসব চোর গুন্ডা বদমাশদের থেকে ভয় পায় না। তাহলে যাও। ও তো জানে না যে প্রহ্লাদ একটা জাত কেউকে। এই বেজম্মা প্রতীক সালা একটা পাক্কা সাপুরে। পাকে জন্মানো প্রতীকের কেন যে গায়ের মাটিতে এত টান? এই গায়ের মাটি হিন্দু মুসলমান সবাই কেন যে এত আমার আপনজন, তাছাড়া আমি নিজেই বুঝি না, নিজেই জানি না। তাই সেই গায়ের নিরন্ন ভূমুক্ত মানুষের পক্ষ থেকে তোমাকে তারা আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি প্রহ্লাদ গোস্বামী। যদি সুন্দর থোপড়াটাকে প্রিয় করতে না চাও তাহলে তোমাকে শালা আমি পেদিয়ে 35 করে বুঝিয়ে দেব নামটা আমার প্রতীক। ও ভাই মশাই, আপনার মতো মানুষ কেউ কিনা? আরে 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 বাড়তে দিন বিয়ান বাড়তে দিন। পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, মা আমায় বলে দিল চুপচাপ থাক, কাজ মিটে যাবে। তার আগে একটুখানি গঙ্গা জল আনার ব্যবস্থা করুন, দেখি জায়গাটা পবিত্র করে দিই। সে আর বলতে বেয়াই, আপনারই শেখানো মন্ত্রের নাটকটা বেশ ভালোভাবে জমে উঠেছে। টাকা তবে
দত্তা। জয় মা লাইট। ও মা, ও মা, মাগো বিপদ থেকে রক্ষা করিস মা। ও মা, ও মা, আমার সুইট বেবি, এমন মাথা নিচু করে আছিস কেন মা? যা 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 যা, মন খারাপ করিস না, ভেতরে যা, ভেতরে যা, ভেতরে যা। যাচ্ছি ড্যাডি, আমি চলে যাচ্ছি। তবে এরপর যদি আর কোনোদিন স্বপ্নময় এরকম কোনো অন্যায় করি, তাহলে আমি কিন্তু সেটা কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। প্রয়োজন হলে আমি তোমাকে ডিভোর্স করে আমার ড্যাডির কাছে চলে যাব। টু মাচ মাইন্ডেড, কথাটা রেখো। বোকা মেয়ে, ডিভোর্স কখনো করতে আছে? এটা হাতে রাখ, অন্যদিকে খেয়ে যা। বাবা, মন খারাপ করবার কোনো কারণ নেই বাবা। পুরুষ মানুষ একটু নেশা করবে না, বাড়িতে যাবে না, তাই কখনো হয়? শরীরটা নোনা ধরে যাবে, মা বললে ওতে কোনো দোষ হয় না। যা যা যা, ভেতরে গিয়ে একটু সাদা সাদির ব্যবস্থা করো। আছি, আপনি নিশ্চিন্তে থাকুন বাবা। ওই ছোট বউকে হয় সংসার থেকে তাড়াবো, তা না হলে আপনার নারী নিকেতনের শিক্ষয়িত্রী করে আয় করাবো মুঠো মুঠো টাকা। ওরা ল্যাংটা মায়ের ল্যাংটা বাটা, বাটপাড়ের কি ভয় করি, ল্যাংটা মায়ের ল্যাংটা বাটা। স্বপ্নের মূলই টাকা। ওই জন্য বলেছে টাকা স্বর্গ, টাকা অধর্ম, টাকাই পরমন্তব্য, টাকাই পৃথিবী বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা। আসল কথা হলো টাকা রোজগার করা। তাই ওই টাকা রোজগারের উদ্দেশ্যে আমি চৌধুরী বাড়িতে প্রথম ফেলেছিলাম আমার লোভের থাবা। সূর্যকান্ত চৌধুরী, তোমার সংসারটাকে চরকার করে দিয়ে তুমি আমার বিনিময়ে শুধু মায়ের সেবক হিসেবে টাকা চাই। টাকা এক্ষুনি হয়তো ওই সূর্যকান্ত চৌধুরী এসে তার ওই বৌমার সাথে বলা বলি করবে। বলতে পারছি না, হে অপমান আমি সহ্য করতে পারছি না। আমার স্ত্রী, আমার সন্তানের চোখে আমি এই অসহ্য যন্ত্রণা সহ্য করার থেকে এই বিষ খেয়ে মরে যাওয়াই ভালো। আত্মহত্যা যে মহাপাপ বাবা। ওরে মা, যে বাবা তার মেয়ের সম্মান রক্ষা করতে পারে না, তার কাছে এই পাপের পথ ছাড়া যে কোনো পথ নেই রে মা। আছে আছে বাবা, আছে আছে, হ্যাঁ আছে। ওদের কথায় রাজি হয়ে নিজেকে আত্মাহুতি দেওয়া। বৌমা, হ্যাঁ বাবা, হ্যাঁ। শাখা সিঁদুরের পবিত্রতা আমি নাইবা রক্ষা করতে পারলাম বাবা।